2-3 দিন পর পর তনুর সাথে কথা হয় 1 মিনিট 2 মিনিট। এরকমই একদিন বিকেলে হঠাৎ করে আম্মু বললেন, নীল তাড়াতাড়ি রেডি হ, আমরা এয়ারপোর্টে যাব। কারণ জিজ্ঞেস করলে আম্মু বললেন, তোর আব্বু আসছে ঢাকা থেকে। শুনে তেমন একটা খুশি না হলেও কিছুটা ভালো লাগছিল। এয়ারপোর্টে পৌঁছাবার আগেই দেখতে পেলাম জিসান আঙ্কেল দাঁড়িয়ে আছে, আশেপাশে আরো কয়েকজন লোক। গাড়ি থেকে নামতে যাব তখন আম্মু জিসান আঙ্কেলের দিকে দেখিয়ে বললেন, এই শুন, উনি তোর বাবা। নীল বলল, আরে উনি তো জিসান আঙ্কেল। আম্মু বলল, জিসানই তোর বাবা। গাড়ি থেকে নেমে লাফ দিয়ে গিয়ে জড়িয়ে ধরলো নীল তার বাবাকে। ছেলের এইভাবে জড়িয়ে ধরা দেখে কেঁদেই দিল জিসান। বাবা ছেলেকে নূরজাহান বাসায় নিয়ে আসলেন। অতঃপর জানতে পারলো কালকে নাকি নীলের বিয়ে নিশাতের সাথে, এই জন্য জিসান ঢাকা থেকে এসেছে। কথাটা শুনে নীলের হজম হয়নি, তাই ওদের রুম থেকে হঠাৎ করে কাউকে কিছু না বলেই বের হয়ে গেল। কেমন যেন একটা চিন্তা এসে ভর করেছে নীলের মাথায়। তার মনে হচ্ছে সে ফ্যামিলির কথা রাখতে গিয়ে অনেক বড় ধরনের ভুল করছে। মুহূর্তেই তনুর কথা মনে পড়ে যায়। নিশাতকে বিয়ে করে তনুকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। যেই মেয়েটা তার মোনাজাতে আমাকে রাখে, আমি তাকে ঠকাতে পারবো না। বাসর রাতে 2:30 দিকে নীলের আচমকা ঘুম ভেঙে যায় কারো ফিসফিস কথা শুনে। সেদিন নীল দেখেছিল তনু তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে কান্না করছে। সবকিছু শুনতে না পেলেও একটা কথা স্পষ্ট শুনেছিল, আল্লাহ তুমি আমার প্রিয় স্বামীকে সবসময় বিপদমুক্ত রেখো, উনাকে সবসময় তোমার দিনের পথে চলার তৌফিক দিও। ইয়া আল্লাহ, শুনেছি ওনার এই পৃথিবীতে আপন কেউ নেই, তুমি আমাকে ওনার আপন করে দিও, ওনার সমস্ত সুখে দুঃখে আমাকে ওনার পাশে থাকার তৌফিক দিও। কথাগুলো শুনে নীল সেদিন তেমন একটা রিয়েক্ট করেনি, বরং চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। আজকে নিশাতের সাথে বিয়ের কথা উঠায় সে বুঝতে পারছে জীবন সঙ্গী হিসেবে তনুই বেস্ট। নিশাত তো টাইমিং দেখে ভালোবাসে। কাল যদি আমার বড় কিছু হয়ে যায় তাহলে নিশাত আমাকে ছেড়ে যেতে দুইবার ভাববে না, আর তনু আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবে না। তনুর প্রতি এটা আমার অন্ধবিশ্বাস নয়, ওর মোনাজাতে কান্না করার উপর ভিত্তি করে বলছি। আমি জানি আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না। সুখী তো তাকে বিয়ে করলে হব যে আমাকে ভালোবাসে। আমি চলে আসার পর মেয়েটা না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ও তো আমাকে একটা বারও জানায়নি, উল্টো আমাকে বলেছে আমি কেমন আছি। না, যে করেই হোক কালকে বিয়েটা আটকাতে হবে। কোনো স্বার্থপর মেয়েকে আমি আমার লাইফে আসতে দেব না। নীলের ভাবনার মাঝে জিসান নীলের রুমে আসে। নীল তখন বিছানায় শুয়ে বালিশের উপরে মাথা রেখে এসব ভাবছে। জিসান রুমে আসতেই উঠে বসলো। জিসান বলল, কি রে, বিয়ের কথা শুনে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? নীল মুখের উপরে চিন্তা ভাবনার ছাপ রেখে বলল, না তেমন কিছু নয়, আমার ভালো লাগছিল না তাই চলে আসলাম। জিসান বলল, সত্যি কথা বলতো, তুই কি এই বিয়েতে খুশি না? নীল একবার ভাবলো বাবাকে সত্যিটা বলে দিলে কেমন হয়। বাবার জানা দরকার নিশাতের কর্মকাণ্ডগুলো। অবশেষে জিসানকে সব বলে দিল। নীল বলল, বাবা এখন তুমি বলো, এত কিছুর পরে আমি ওকে কিভাবে বিয়ে করব? নিশাত যখন জানতে পারলো আমি এই পরিবারের কোনো সদস্য নই, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, ঠিক তখনই নিশাত আমার পাশে থাকার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজকে যখন জানতে পারলো আমি আবার বাসায় ফিরে এসেছি, সবকিছু মিথ্যে ছিল, তখন আবার আমাকে পেতে চাইছে। টাকা পয়সা ধন সম্পদের কোনো গ্যারান্টি নাই। কাল যখন আমার কাছে কিছুই থাকবে না তখন নিশাত আমাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? নিশাতকে বিয়ে না করার বিশেষ কারণ ওর মুখের ভাষা ভালো নয়। আমি জানি ওর দ্বারা আমার মা কখনো সুখী হতে পারবে না। আমি এমন মেয়েকে বিয়ে করতে পারবো না, তোমরা ওদের না করে দাও। জিসান বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুই এসব নিয়ে আর টেনশন করিস না। নীল অবাক হয়ে তাকিয়ে আছে। একটা বিয়ে ভাঙা কোনো সাধারণ বিষয় নয়, তাও বিয়ের আগের দিন। নীল প্রথমে ভেবেছিল নিশাতকে বিয়ে করার জন্য তার বাবা তাকে বুঝাবে, কিন্তু না, তার ধারণা ভুল ছিল। খুব সহজেই মেনে নিলেন ছেলের কথা। জিসান চলে গেলে নীল তনুকে ফোন দিল। নীল বলল, আসসালামু আলাইকুম। তনু বলল, ওয়ালাইকুম আসসালাম। নীল বলল, আমার বউটা কি করছে? তনু ফোনটা কানের থেকে সরিয়ে নিজের শরীরে চিমটি কাটলো। এটা স্বপ্ন নয় তো, নাকি আমি ভুল শুনলাম? নীল আবার বলে উঠলো, আমার বউটা কি করছে? হ্যালো। তনু তোতলাতে তোতলাতে বলল, জি হ্যালো, কেমন আছেন? নীলের মুখে বউ ডাকটাও হজম হচ্ছে না। নীল বলল, তোমার গলায় কোনো সমস্যা নাকি? তনু বলল, না, গলায় সমস্যা হবে কেন, মনে হয় কানে কিছু একটা হয়েছে, সবকিছু উল্টো পাল্টা শুনতে পাচ্ছি। নীল বলল, তাহলে আমি ফোন রেখে দিব? তনু বলল, না না, এখন শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? নীল বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তনু বলল, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। নীল বলল, ভাবছি 2-1 ভেতরে নোয়াখালী আসবো। কিন্তু? তনু বলল, কিন্তু কি হয়েছে বলুন? নীল বলল, না তেমন কিছু নয়। তনু বলল, ও। নীল বলল, আচ্ছা তুবা কি করছে? তনু বলল, এই তো পাশে বসে আছে। নীল বলল, মনে হয় আমার উপরে রেগে আছে, বেচারি তুবা সেদিন কি বকা দিল আমাকে। তনু বলল, আপনি প্লিজ কিছু মনে করবেন না, ছোট মানুষ বুঝতে পারেনি, আমি না হয় তুবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশে থেকে তুবা বলল, এই আপু তুমি ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবে নীল ভাইয়া, উনি না বলে চলে গিয়েছিল কেন? তনু বলল, থাপ্পড় দেব, বেশি কথা বলিস কেন? নীল বলল, হয়েছে, তোমাকে আর মারতে হবে না, আমি এসে না হয় মহারানীর কাছে ক্ষমা চেয়ে নিব। নিচে চেঁচামেচি হচ্ছে। আচ্ছা
বউ, আমি তোমার সাথে রাতে কথা বলবো, এখন রাখি। ফোন কেটে নীল নিচে গেল। দেখে মনে হচ্ছে কে বা কারা বাসায় এসেছে। 4-5 জনের মতো হবে। 2 জন মহিলা, সাথে একটা মেয়ে 14-15 বছরের হবে, সাথে একজন মুরব্বী, আরেকজন লোক আমার বাবার বয়সী হবে। নীল নিচে নামতেই আরো হইচই বেড়ে গেল। জিসান আবাকে দেখিয়ে বলল, আভা, এই দেখ আমাদের নীল কত বড় হয়ে গেছে, তাই না? আভা নীলের কাছে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো, চোখে মুখের দিকে তাকাচ্ছে। আভা বলল, একদম ভাবির সবকিছু পেয়েছে, চোখ নাক সব ভাবির মতো। নীল বুঝতে পারে না কি বলবে, তাই সে চুপ করে থাকে। এক একজন আসছে আর নতুন বউয়ের মতো আদর করছে। নীল চুপটি মেরে সব দেখে যাচ্ছে। আবার মেয়ে অবন্তিকা বলল, আচ্ছা আম্মু, ভাইয়া কি বোবা নাকি? আভা বলল, চুপ বেয়াদব মেয়ে, সবসময় পাকনামু ভালো লাগে না। নীল চট করে একটা থাপ্পড় মেরে বসে অবন্তিকার মাথায়। সেটা কেউ লক্ষ্য করেনি। অবন্তিকা চোখ বড় করে নীলের দিকে তাকায়। নীল অন্য দিকে তাকিয়ে আছে। এদিকে ভাইয়ের এমন দুষ্টামি দেখে ফিক করে হেসে দিল নীলু। এবার অবন্তিকা নীলুর দিকে তাকায়। অবন্তিকা বলল, আমি জানি নীল ভাইয়া, তুমি আমাকে মেরেছো। কালকে বিয়েটা হোক, ভাবিকে দিয়ে তোমাকে নাচাবো। নীল বলল, চল ফুট। নীল খেয়াল করলো জিসানের বাবা সোফায় বসে আছেন, নীলের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু নিজের বিবেক কথা বলতে না করে দিচ্ছে। নীল সেটা বুঝতে পেরে ওর দাদুর পাশে গিয়ে বসে। নীল বলল, হ্যালো, কেমন আছেন? জিসান আর বাকি সবাই যে যার মতো কথা বলছে। ওরা এসেছেন নীলের বিয়ে খেতে। কে কি করবে এসব নিয়ে আলোচনা চলছে। আভা আন্টি, দাদিমা আর আম্মু সেই কবে উপরে চলে গিয়েছেন। বাবা তার বোনের জামাইকে নিয়ে বাহিরে চলে গেলেন। এখানে নীল, তার দাদা, নানা ভাই আর মামনি, নীলু, অবন্তিকা। দাদা ভাই আমার কথা শুনে চুপ থাকতে পারলেন না। দাদা ভাই বলল, ভালো আছি, তুমি কেমন আছো? নীল বলল, বুঝলাম না, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? আমি আপনার থেকে কত বছরের বড় শুনি? দাদা ভাই চুপ করে গেলেন। নীল বলল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। দাদা ভাই, তুমি এখনো বেঁচে আছো? মরবা কবে? আমরা কি 40 খাবো না? দাদা ভাই বলল, মরেই তো যেতাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে শাস্তি দিচ্ছেন। আজকে 20 বছর তোর বাবা আমার সাথে কথা বলে না, তোর দাদিও বলে না। আমি যেন সবার বোঝা হয়ে আছি। নীল বলল, দূর, আমি যাচ্ছি। কথায় কথায় কান্না করা লোকগুলো আমার পছন্দ নয়। আমি তো ফাইজলামি করছি, তুমি সেটা সিরিয়াসলি নিচ্ছ। নীল চলে যায় তার রুমে। এদিকে রাতে আম্মু এসে কিছু জামা কাপড় দিয়ে গেলেন। কালকে নাকি এগুলো পরতে হবে। মাথা কাজ করছে না, যে করেই হোক বিয়েটা বন্ধ করতে হবে। নীল চুপি চুপি আম্মুর রুমে গেল। আম্মু আর আবা ফুপু বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে, কিছু বলবি? নীল বলল, জরুরি কথা। আম্মু বলল, তাহলে বল, কি বলবি? নীল বলল, আম্মু, এই বিয়ে করতে পারবো না। আম্মু বলল, তুই না করলে তোর বাবা করবে, সমস্যা কি? নীল বলল, আম্মু, আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি। নূরজাহানের রাগ উঠে গেল। মানে কি, তুই না ওকে ভালোবাসিস? তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? নীল বলল, আম্মু, তুমি জানো না নিশাত কেমন মেয়ে। আমি ওকে খুব ভালো করে জানি, লোভী স্বার্থপর একটা মেয়ে। তাছাড়া আমি তোমাদেরকে না জানিয়ে একটা ভুল করে ফেলেছি। আম্মু বলল, কি করেছিস, ক্লিয়ার করে বল। নীল বলল, আমি নোয়াখালীতে বিয়ে করে ফেলেছি। ভয়ে চুপসে গিয়েছে নীল, মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আম্মু বলল, নীল, ফাইজলামি করিস না, যা রুমে যা, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। নীল বলল, আমি ফাইজলামি করছি না, যেটা সত্যি সেটা বলছি। বিশ্বাস না হলে আমি তনুর সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছি। নূরজাহান বেগম নীলকে একটা থাপ্পড় দিয়ে বললেন, এই জন্য তোকে বড় করেছি, এই দিন দেখবো বলে। এখন নিশাতের বাবা মাকে মুখ দেখাবো কিভাবে? তুই বিয়ে করতে পারবি না এটা ডাইরেক্ট না বলে কেন শুধু শুধু নিশাতের নামে উল্টাপাল্টা বলছিস? নীল আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে দিল। এদিকে জিসান সবকিছু জানতে পারলে নীলের মাকে সবকিছু বুঝিয়ে বলল। জিসানের কথা অনুযায়ী নিশাতের বাসায় ফোন দিল নূরজাহান। এদিকে নিশাতের তখন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। নীলের বাসা থেকে ফোন করে না করে দিল কালকে বিয়ে হচ্ছে না। এদিকে নিশাত কান্না করতে করতে পাগলামি শুরু করে দিয়েছে। দেরিতে হলেও নীলের ভালোবাসার অভাবটা বুঝতে পারে নিশাত। থাক ওসব কথা। নীল রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। সকাল 10টায় ঘুম থেকে উঠল। এ কি, বাসা একদম ফাঁকা, সবাই কোথায় গেল? নীল কিছুই বুঝতে পারছে না। একে একে সবার ফোনে কল দিল, কিন্তু কেউ নীলের ফোন রিসিভ করেনি। নীল ব্যাপক টেনশনে পড়ে যায়। এদিকে সকাল 11টার সময় হঠাৎ করে হুজুরের বাসার সামনে 10-15 জন লোক এসে হাজির। হুজুর তাদেরকে বাসার ভেতরে নিয়ে গেলেন, সাথে রিফাতও আছে। হুজুর রিফাতকে ডেকে নিয়ে গেলেন। হুজুর বললেন, ওরা কারা, সকালবেলায় আমার বাসায় কেন? রিফাত বলল, ওরা এসেছেন তনু আপুর বিয়ের বিষয়ে কথা বলতে। হুজুর বলল, এই গাধা, তুই জানিস না আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? রিফাত বলল, আরে মামা, চেতেন কেন? ওরা সেই বিষয় নিয়েই কথা বলবেন, ওরা নীলের ফ্যামিলি মেম্বার। হুজুর বলল, কিন্তু তুই তো আমাকে বলেছিলি নীলের কেউ নেই, সে অনাথ। রিফাত বলল, আরে মামা, আই যেটা জানতাম হেডায় না আন্নারে কইছি, আয়ও তো আজকে আনা শুনলাম নীলের ফ্যামিলি আছে। হুজুর বলল, ঠিক আছে, তুই বাজারে যা, আমার জন্য বাজার নিয়ে আয়। এই নে টাকা, তোর মামির কাছে যা, কি কি লাগবে সব বলে দিবে। রিফাত টাকা নিয়ে বাজারে চলে গেল। হুজুর সবার সামনে গিয়ে বসে আছেন। জিসান বলল, শুনলাম আপনার 2টা মেয়ে আছে, ওদের তো দেখতে পাচ্ছি
দেখছি না। হুজুর বলল, আরে ওরা মাদ্রাসায়